লোড। তো লোড বিভিন্ন ধরনের, আমরা যখন বিল্ডিং স্ট্রাকচার ডিজাইন করব বা বিল্ডিং ডিজাইন করব তখন বিভিন্ন ধরনের লোড আসে। সেটার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট যেটা, এটা হচ্ছে ডেড লোড। তো এই ডেড লোড অ্যাটাচড লোড, বিল্ডিং এর সাথে অ্যাটাচ যে লোড গুলো আছে, এটা হইতে পারে সেলফ ওয়েট, বিল্ডিং এর সেলফ ওয়েট। তারপরে স্টেশনারি যে বিষয়গুলো থাকে, যেমন পার্টিশন ওয়াল, সিলিং, তারপর ফ্লোর ফিনিশ ইত্যাদি সকল বিষয়গুলো যেগুলো হলো ফিক্সড ইন পজিশনে থাকে, এগুলোকে বলা হচ্ছে ডেড লোড। লাইভ লোড যেটা হচ্ছে নট অ্যাটাচড, এটা হলো অ্যাটাচ থাকে না, কোনো জায়গায় অ্যাটাচ থাকে না, মুভেবল, মানে জায়গা পজিশন একই পজিশনে থাকে না সব সময়। এনভায়রনমেন্টাল লোড, এটা আমরা জানি যে উইন্ড লোড, বাতাসের কারণে যে লোড আসে দেখুন উইন্ড লোড। আর্থকোয়াক লোড, কখনো যদি ভূমিকম্প হয়, ভূমিকম্পের ফলে হিউজ পরিমাণ একটা লোড আসে, তো এটা হচ্ছে আর্থকোয়াক লোড। তারপরে আসছে স্নো, সয়েল প্রেসার, টেম্পারেচার। তো এগুলো হলো যে বিভিন্ন টপোগ্রাফির উপর ডিপেন্ড করে এই লোডগুলো সাধারণত এসে থাকে। যেখানে হিলি এরিয়া ওইখানে সয়েল প্রেসার আসতে পারে, আর স্নো যেখানে একেবারে খুব শীতল এলাকা বা যেখানে বরফ পড়ে, এই জাতীয় স্যার অঞ্চলগুলোতে। হ্যাঁ বলো। স্যার একটু নেটের প্রবলেম দিছিল, এতক্ষণ শুনি নাই, আরেকবার একটু প্রথম থেকে বলবেন? আচ্ছা ঠিক আছে, এটা রেকর্ড থাকবে, সমস্যা নেই, রেকর্ড আছে, দেখে নিতে পারবো। আচ্ছা স্যার। আচ্ছা যাই হোক, আমি যেটা বলতেছিলাম, ডেড লোড মানে হলো বিল্ডিং এর উপর যে লোড গুলো আমাদের কনসিডার করে ডিজাইন করতে হয়, এর মধ্যে প্রথম নাম্বার ছিল ডেড লোড। ডেড লোড বিষয়টা হচ্ছে যেটা হচ্ছে জায়গাতে ফিক্সড থাকবে, মানে ফিক্সড ইন পজিশন, এটা জায়গা কোনো চেঞ্জ হবে না, মানে লোডটা মুভ করবে না। তো ডেড লোডের ক্ষেত্রে আমরা যেটা দেখি যে এক বিল্ডিং এর যে মেম্বার গুলো আছে, যেমন বিম, কলাম, তারপরে স্ল্যাব আছে, এই স্ল্যাবের যে সেলফ ওয়েট মানে নিজের ওজন, এটা একটা ডেড লোডের মধ্যে পড়ে। তারপরে এই যে আমরা প্লাস্টারিং করি, পার্টিশন ওয়াল করি, তারপরে ফ্লোর ফিনিশ দেই, তো ইত্যাদি, এই বিষয়গুলো সবগুলাই কিন্তু জায়গাতে ফিক্স থাকে। তারপরে সেলিং দেই, বিভিন্ন ফ্যান আমরা ঝুলায় রাখি, এগুলো হলো ডেড লোডের অন্তর্ভুক্ত। আর সেকেন্ডটা যেটা ছিল এটা হচ্ছে লাইভ লোড। লাইভ লোডের বিষয়টা হচ্ছে এটা নট অ্যাটাচড, এটা একটা জায়গায় সবসময় থাকে না, বিভিন্ন পজিশনে এটা মুভ করে। যেমন আমরা যে কোন একটা কক্ষে আসি বা কোন একটা রুমে আসি, আবার কিছুক্ষণ থেকে চলে যাই, এদিক সেদিক ঘোরাফেরা করি, তো আমাদের লোড গুলো হচ্ছে লাইভ লোড, ঠিক আছে। তারপরে যেটা আসতেছে ইনভায়রনমেন্টাল লোড। ইনভায়রনমেন্টাল লোড গুলোর মধ্যে উইন্ড লোড, বাতাসের কারণে যে প্রেসার পড়ে, এই প্রেসারটা, এটা হচ্ছে উইন্ড লোড। আর্থকোয়াক লোড, এটা হলো ভূমিকম্পের কারণে যে লোড আসে, এটা হচ্ছে আর্থকোয়াক লোড। আর বিভিন্ন টপোগ্রাফির কারণে মানে বিভিন্ন দেশ অনুযায়ী আরো ভিন্ন ভিন্ন লোড আসতে পারে, একটা হলো স্নো লোড, তারপরে সয়েল প্রেসার, টেম্পারেচার ইত্যাদি। এখন এই যে যে আমরা এই লোড গুলা ক্যালকুলেশন করব, এই ক্যালকুলেশন করার জন্য বা বিল্ডিং ডিজাইন করার জন্য বিভিন্ন কোড আছে বা বিভিন্ন ম্যানুয়াল আছে, বিভিন্ন মানে কোডের বই আছে। এটা হচ্ছে এসিআই কোড, আমেরিকান কংক্রিট ইনস্টিটিউশন, ডিএনবিসি বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড, আর ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড, ইউরো কোড, আরো অনেক ধরনের কোড আছে। আমরা এগুলা যখন প্রয়োজন হবে তখন দেখবো ইনশাআল্লাহ। ইউবিসি 94, আরো অনেক কোড আছে, ঠিক আছে। আচ্ছা, তো এখানে দেখো মিনিমাম ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লাইভ লোড। তো এটা হচ্ছে যে বিভিন্ন ধরনের রেসিডেন্সিয়াল কন্ডিশনের উপর ডিপেন্ড করে আমরা যে ফ্লোরে যখন আমরা লোড দিব, লাইভ লোড দিব, তো এটা লাইভ লোডের ধরনটা বিভিন্ন ধরনের হয়। তো এইটা মিনিমাম যে লাইভ লোডটা আমাকে দিতেই হবে। মনে করো যে আমি যদি কোনো একটা ফ্যামিলির জন্য একটা ব্যালকনি তৈরি করি, বা ব্যালকনির যখন আমরা ডিজাইন করব তখন এক ধরনের লোড হবে। আমরা মেন রুম যখন ডিজাইন করব তখন রুমে এক ধরনের ডিজাইন হবে। এখন রুমটা যদি অফিসের জন্য ব্যবহার করি তাহলে এক ধরনের হবে, আর যদি অন্য কোনো কাজে ব্যবহার করি তাহলে ভিন্ন ধরনের হবে। এই লাইভ লোড গুলো বিএনবিসি কোডে এবং এসিআই কোডে বলে দেয়া আছে যে কখন আমাদের কত লাইভ লোড ধরতে হবে, ঠিক আছে। তাহলে এখানে দেখো অ্যাপার্টমেন্ট হলো অ্যাক্সেস ফ্লোর সিস্টেম, এখানে অফিস ইউজের জন্য যে অ্যাপার্টমেন্ট গুলো ব্যবহার করা হবে, এটাতে মিনিমাম 50 পিএসএফ পাউন্ড পার স্কয়ার ফিট, মিনিমাম 50 পিএসএফ লাইভ লোড আমাকে ধরতেই হবে। আর কম্পিউটার ইউজের জন্য যদি আমরা কোন একটা মানে ফ্লোর ব্যবহার করি তখন এটা মিনিমাম 100 পিএসএফ আমাদের লোড ধরতে হবে, ঠিক আছে।
তারপরে ড্রিল রুম, এটার জন্য 150 ধরতে হবে। তারপরে যে অ্যাসেম্বলি এরিয়া, থিয়েটার, বিভিন্ন থিয়েটারের জন্য ফিক্স সিট গুলো যদি ফিক্স থাকে তখন এটা 60 পিএসএফ ধরতে হবে। মুভেবল যদি সিট থাকে 100 পিএসএফ। মানে বিভিন্ন কন্ডিশনে এই লোড গুলো এখানে দেয়া আছে। আমাদের যখন যেটা প্রয়োজন হবে, মনে করো যে তুমি কোনো একটা হসপিটাল ডিজাইন করতে যাবা, হসপিটালের জন্য দেখো আছে, হসপিটালের জন্য অপারেটিং রুম, ল্যাবরেটরিজ, এগুলোর জন্য 60 পিএসএফ ধরতে হবে। তারপরে হলো পেশেন্ট রুম, যেখানে রোগীরা থাকবে, এখানে 40 পিএসএফ ধরলেই হবে। করিডোর এবং ফার্স্ট ফ্লোরের উপরে যে করিডোর গুলো থাকবে এখানে 80 ধরতে হবে। তো সবগুলা ক্ষেত্রে, লাইব্রেরির ক্ষেত্রে যদি আমরা বলি যে এখানে রিডিং রুমের জন্য 60 পিএসএফ ধরতে হবে। বিভিন্ন কন্ডিশনে বিভিন্ন অনুযায়ী বিভিন্ন ধরনের লোড এখানে ডিফাইন করা আছে। আমরা যখন ডিজাইন করব মিনিমাম এই লোড ধরতেই হবে, ঠিক আছে? তো এটা যদি বেশি ধরো, কখনো যদি বেশি ধরতে হয় আমরা ক্যালকুলেশন করে এটা বেশি ধরবো, সমস্যা নেই, কিন্তু মিনিমাম এটা ধরতে হবে। তাহলে এটা হচ্ছে মিনিমাম ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লাইভ লোড, যে প্রতি স্কয়ার ফিটে কি পরিমাণ লাইভ লোড আমাকে ধরতে হবে, এটার একটা চার্ট। তো এই বিষয়গুলো কোন জায়গা থেকে নিয়ে আসা, এটা হচ্ছে এসিআই কোড থেকে আনা। বিএনবিসি কোডেও ওই সেম ধরনের আছে, ঠিক আছে? বিএনবিসি কোডেও মিনিমাম ডিস্ট্রিবিউটেড লাইভ লোড একটা চার্ট আছে। এখান থেকে আমরা লাইভ লোড গুলো কোন ফ্লোরের জন্য কত ধরবো। স্যার এই এসিআইটা কি কোম্পানি, ওই কোম্পানির নাম? আমেরিকান কংক্রিট ইনস্টিটিউশন, একটা ইনস্টিটিউশন। এটা হচ্ছে তোমার একটা কোড বই। আমি যদি তোমাকে একটু দেখায় আসি যে বইটা আসলে বিষয়টা কি। মানে একটা বই, ম্যানুয়াল বলতে আমরা যেটা বুঝি। আচ্ছা, এখানে তো আচ্ছা, আচ্ছা দেখো, তো এইটা হচ্ছে বিএনপিসি কোড, বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড, যেটা হলো ফেব্রুয়ারি 2021 সালে, ফেব্রুয়ারি 11 2021 সালে প্রকাশিত হয়। এবং এটা কিন্তু গ্যাজেট কৃত, বাংলাদেশ সরকারের গ্যাজেট কৃত, মানে হলো একটা আইন। এটা কেউ অমান্য করলে মানে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা হতে পারে। তো এখানে দেখো, এখানে একেবারে 2500, প্রায় 2424 পৃষ্ঠার একটা বই। এই বইয়ের মধ্যে একেবারে টোটাল তুমি বিল্ডিং যে কিভাবে ডিজাইন করবা এবং কখন কোথায় কি ধরতে হবে। মনে করো যে তুমি যে বাড়ি করবা, বাড়ির চতুর্পাশে যে জায়গা রাখতে হবে, সামনে কতটুকু জায়গা রাখতে হবে, পিছনে কতটুকু জায়গা রাখতে হবে, সাইডে কতটুকু রাখতে হবে, এক বিল্ডিং থেকে অন্য বিল্ডিং এর দূরত্ব কত হবে, ইলেকট্রিক পোল থেকে বিল্ডিং এর কতটুকু দূরত্ব হবে, সব বিষয়গুলো এই কোডে একেবারে সুন্দরভাবে বলে দেওয়া আছে। এটা হলো বাংলাদেশের জন্য প্রযোজ্য। এবং মানে এই যে লাইভ লোড কত ধরতে হবে, ডেড লোড কত ধরতে হবে, সবগুলো বিষয় এই কোডে বলে দেয়া আছে। তোমরা যখন বিল্ডিং ডিজাইন করতে যাবা বা অ্যাজ এ ইঞ্জিনিয়ার তোমরা যখন ডিজাইন করতে যাবা কোন একটা বিল্ডিং বা যে কোনো কনস্ট্রাকশন, তো তোমাদের এই কোডটা মাস্ট বি ফলো করতে হবে। মানে এই কোড যে যে বিষয়গুলো বলে দেয়া আছে, এই কোড অনুযায়ী আমাদের বিল্ডিং গুলো ডিজাইন করতে হবে এবং ওই বিষয়গুলো ওইভাবে ধরতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে বাংলাদেশ মানে বিএনবিসি, বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড। আচ্ছা, এখন কোনটা দেখতেছো, এসিআই কোড কি দেখতেছো না? জি স্যার, এসিআই। আচ্ছা, এটা দেখো এসিআই 318 থেকে 300 মানে 19, এটা হচ্ছে এসিআই বিল্ডিং কোড। তো এইটার ক্ষেত্রেও এই দেখো একটা বিম কিরকম হবে, কলাম কিরকম হবে, এগুলা সবগুলা এখানে বর্ণনা করা আছে এবং কিভাবে বাধাই করতে হবে। যদি তোমাকে আরেকটা দেখাই যে এখানে দেখো এই যে ক্লিয়ার স্পেসিং কত হবে, মানে দুইটা একটা রেইনফোর্সমেন্ট থেকে আরেকটা রেইনফোর্সমেন্ট ক্লিয়ার স্পেসিং কত হবে। আলটিমেটলি আমি যেটা বলতে চাচ্ছি যে একেবারে সম্পূর্ণ ডিজাইন আমরা কিভাবে করব, এই সম্পূর্ণ ডিজাইন গুলো এই কোডে বলে দেয়া আছে। যেমন এই পাশে দেখো কোড, আর এই কোড সম্পর্কে বিস্তারিত বর্ণনা হলো কমেন্টারিতে। তো এই বিষয়গুলো, এগুলো হচ্ছে এসিআই কোড, বিএনবিসি কোড, আরো অনেক ধরনের কোড আছে। তো আমরা যেটা সাধারণত ইউজ করি, যেহেতু বাংলাদেশে এটা বিএনবিসি কোডটা ইউজ করতেই হবে। আর
আর এসিআই কোডটা আমরা ফলো করি। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। তো এই হ্যাঁ, তো আমরা মিনিমাম ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লাইভ লোড আমরা কোন জায়গা থেকে পাবো? এটা আমরা পাবো যে এসিআই কোড এবং বিএনবিসি কোড থেকে, এবং এসিআই কোড এবং বিএনবিসি কোডটা সিমিলার, একেবারে সিমিলার। মোটামুটি বিএনবিসি কোডটা এসিআই কোড থেকে কপি করা বলা চলে, কপি না, মানে মূলত যে একই তো কন্ডিশন, যার ফলে মোটামুটি অধিকাংশ মিলে যায়। আচ্ছা, এখন দেখো উইন্ড লোড যখন আমরা ক্যালকুলেশন করি, এখন তোমাদের এটা আমরা স্ট্রাকচারাল অ্যানালাইসিস এন্ড ডিজাইন 2 তে উইন্ড লোড এবং আর্টওয়ার্ক লোড এর ক্যালকুলেশন, ডিটেইলস ক্যালকুলেশন আছে কিভাবে ক্যালকুলেশন করতে হয়। আমি শুধুমাত্র দেখাচ্ছি একটু, যেটা হচ্ছে উইন্ড লোড যখন আমরা ক্যালকুলেশন করব, তো উইন্ড লোডের জন্য ম্যাক্সিমাম বাতাস কিরকম আসবে। মনে করো যে তুমি শরীয়তপুর জোনে, এই জোনের মধ্যে ম্যাক্সিমাম কি পরিমাণ কি বলে উইন্ড প্রেসার আসবে, তো এইটা হচ্ছে বিএনবিসি কোডে বলে দেয়া আছে। এবং এই যে দেখো বাংলাদেশকে এই যে বিভিন্ন জোন আকারে এই যে দাগগুলো দেখতেছো না, এই দাগগুলো আকারে দেখো, এই যে আমি যে দাগ বরাবর গেলাম, এই দাগ বরাবর সবগুলা লাইনে 62.5 কিলোমিটার পার আওয়ার বা মিটার পার সেকেন্ড। মানে এই বরাবর যে যে অঞ্চলগুলো আছে বা যে যে ডিস্ট্রিক্ট গুলো আছে, এই সবগুলা ডিস্ট্রিক্টের যে উইন্ড ভেলোসিটি, ম্যাক্সিমাম উইন্ড ভেলোসিটি যেটা ধরে আমাদের ডিজাইন করতে হবে, এটা হচ্ছে 62.5। তো এই বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলের উপর দিয়ে কিছু লাইন টানা হয়েছে, যেটা হচ্ছে উইন্ড ভেলোসিটিটা রিপ্রেজেন্ট করে। তো এই এখানে আবার দেখো প্রত্যেকটা জেলার উইন্ড ভেলোসিটি কত, এই যে লাইনটা আছে, এই লাইন অনুযায়ী যে যে জেলা পড়ে ওই অনুযায়ী এখানে আবার দেয়া আছে, মানে উইন্ড ভেলোসিটি গুলো কত সেখানে দেয়া আছে। এখন মনে করো যে তুমি যদি শরীয়তপুরের জন্য কোনো বিল্ডিং ডিজাইন করতে যাবা, তখন দেখো এই শরীয়তপুরের জন্য এখানে উইন্ড ভেলোসিটি হলো 198, এটা আছে মাইল পার আওয়ারে বা কিলোমিটার পার আওয়ারে, সরি কিলোমিটার পার আওয়ারে। তো আমাদের 198 কিলোমিটার পার আওয়ার উইন্ড ভেলোসিটি ধরে ডিজাইন করতে হবে। তো উইন্ড লোড ক্যালকুলেশন করার জন্য আলাদা সূত্র আছে, এগুলো তোমরা পরে জানতে পারবা। তো এখানে প্রত্যেকটা জেলার জন্য আলাদা আলাদা উইন্ড ভেলোসিটি দেয়া আছে, এবং আমরা এই গ্রাফ থেকেও পাবো বা আমরা এই ম্যাপ থেকেও পাবো যে যে অঞ্চল লাগবে, তোমার ওই অঞ্চলের মধ্যে কোন দাগটা পাস করতেছে, তো সেইটার যে উইন্ড ভেলোসিটি আছে সেটাই হবে আমার ডিজাইন উইন্ড ভেলোসিটি। আচ্ছা, তারপরে যেটা আর্থকক লোডের বাংলাদেশকে তিনটা, বর্তমানে 4টা জোনে ভাগ করা হয়। ঠিক আছে, দেখো এখানে আমরা যখন আর্থকক লোড ক্যালকুলেশন করব, তখন সেখানে একটা ভ্যালু লাগে জোন কোএফিসিয়েন্ট, জেড যেটাকে বলা হচ্ছে জেড। ঠিক আছে, তো এই জেড এর মানটা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের হয়। তো এই যে দেখো, এই যে বাংলাদেশের ম্যাপটা এই একটা জোনে ভাগ করা হয়েছে, যে এখানে হলো আর্থককের ইন্টেন্সিটিটা বা আর্থককের সম্ভাবনা অনেক বেশি থাকে। তারপরে এই যে মাঝখানে এই বরাবর আরেকটা জোনে ভাগ করা হয়েছে, মানে এই বরাবর এটা একটা জোন আর নিচের এটা একটা জোন। ঠিক আছে, এখন বর্তমান বিএনবিসি 2020-এ এইটা হলো 4টা জোনে ভাগ করা হয়েছে। আচ্ছা, যাই হোক, তো এই যে দেখো যে জোন 1, জোন 2, জোন 3 এগুলোর জন্য প্রত্যেকটার জন্য জোন কোএফিসিয়েন্ট কত হবে, এই বিষয়গুলো এখানে বলা দেয়া আছে। যে জোন 1 এর জন্য 0.075, এই জোন 1 এটা 0.075, জোন 2 এই যে মাঝখানের পোর্শনের জন্য আমরা শরীয়তপুর আছে, জোন 2 এর মধ্যে 0.15, এবং জোন 3 যেটা হচ্ছে যে উপরের এই পার্টটা, এটা হচ্ছে 0.25। ঠিক আছে, তো এই জোন কোএফিসিয়েন্ট বিভিন্ন জোনে আমরা কোন এলাকার জন্য বিল্ডিং তৈরি করব, ওই এলাকার আমরা জোন কোএফিসিয়েন্টের মানটা ব্যবহার করে আমরা এখানে আর্থকক লোড ক্যালকুলেশন করব। ক্যালকুলেশনটা আপনি দেখাই দিচ্ছি না, এটা পরবর্তীতে তোমাদের যখন থাকবে তখন দেখবা। তো বেসিক বিষয়টা ছিল, লোডের কন্ডিশন গুলা এই পর্যন্ত ছিল। এটা মূলত গতকালের স্লাইড ছিল, তো আজকের স্লাইড আমরা শুরু করবো ইনশাআল্লাহ। আচ্ছা, তোমরা কোনো বিষয় না বুঝতে পারলে জিজ্ঞাসা করো, ঠিক আছে? আচ্ছা, এখন
আমরা তো আলটিমেটলি তোমাদের এই কোর্সে যেটা এটা হচ্ছে যে কংক্রিটের বিভিন্ন স্ট্রাকচার আমরা ডিজাইন করব। তো কংক্রিটের বিভিন্ন স্ট্রাকচার ডিজাইন করার জন্য আমরা জানি যে দুইটা প্রসিডিউর তোমাদের সিলেবাসে বলে দিয়েছিল, একটা হলো ডব্লিউএসডি মেথড আর একটা হচ্ছে ইউএসডি মেথড, ঠিক আছে? আচ্ছা, তো এই যে ইউএসডি মেথডে আমরা হলো আলটিমেট স্ট্রেন্থ নিয়ে কাজ করি, তাহলে এটাকে বলা হচ্ছে স্ট্রেন্থ ডিজাইন, আর একটা হচ্ছে সার্ভিস লোড ডিজাইন। আচ্ছা, এখানে যে লোড আসবে, মনে করো একটা বিল্ডিং এর যে পরিমাণ ডেড লোড আসবে, ইউএসডি মেথডে কি করা হয়, এই ডেড লোডটাকে বাড়ায় নেওয়া হয়, মানে লোডটাকে বাড়ায় নেওয়া হয়। মনে করো যদি 150 পিএসএফ লোড আসে, 150 পাউন্ড পার স্কোয়ার ফিট লোড আসে, তো এই ইউএসডি মেথডে একটা ফ্যাক্টর দ্বারা গুণ করে নেওয়া হয়, যে 150 কে মনে করো যে 1.4 মানে 40% বাড়ায় নেওয়া হয়, বা 60% বাড়ায় নেওয়া হয়, 70% বাড়ায় নেওয়া হয়। এটা কেন করা হয়? মূলত মনে করো যে 100 কোন একটা বিল্ডিং এর আমরা ডিজাইন করতেছি। আচ্ছা, আমার কথা কি বোঝা যাচ্ছে নাকি সাউন্ড মানে লাউড সাউন্ড হচ্ছে আশপাশ থেকে? না স্যার, বুঝতে পারতেছি। আচ্ছা, পাশে আমার স্যার ক্লাস নিচ্ছি, তো তো সেক্ষেত্রে যদি সমস্যা হয় বলুন। আচ্ছা, এখন এই স্ট্রাকচারটা আমরা ডিজাইন করতে চাই। উপর দিক থেকে মনে করো যে 100 লোড আসতেছে, 100 কিপ লোড আসতেছে, ঠিক আছে? মানে একেবারে অ্যাকচুয়াল লোড হলো 100 কিপ। এখন এই 100 কিপের জন্যই যদি আমরা ডিজাইন করি, এখন এই কনস্ট্রাকশন আমরা যে ডিজাইন করলাম, মনে করো যে রড দেওয়ার কথা ছিল বা যে ম্যাটেরিয়াল দেওয়ার কথা ছিল, পানি যতটুকু ইউজ করার কথা ছিল, এগুলো যদি মেনটেন করতে না পারি, তখন দেখা যাবে যে এই 100 কিপ লোড আর নিতে পারতেছে না। 100 কিপ লোড দিলে সে ভেঙে পড়তেছে, ঠিক আছে? তো এই সমস্যা যাতে না হয়, এজন্য বিল্ডিং যখন আমরা ডিজাইন করব তখন ফ্যাক্টর অফ সেফটি রাখা হয়। ফ্যাক্টর অফ সেফটি বলতে যে লোড আসবে, অ্যাকচুয়াল লোড আসবে 100, কিন্তু আমরা ধরে নিব যে এখানে 140 বা 160 কিপ লোড আসবে। বুঝতে পারলাম? লোড যত আসবে তার তুলনায় আমরা ধরে নিব যে আরো বেশি পরিমাণ লোড আসবে। তো যদি আমরা বেশি পরিমাণ লোডের জন্য ডিজাইন করি, যে 100 লোড আসবে, সেখানে আমরা ডিজাইন করলাম 140 এর জন্য, তাহলে এখন 140 তো মানে লোড আসবে না, অ্যাকচুয়াল লোড আসবে 100, তাহলে 140 এর জন্য সে যদি সেফ হয়, তাহলে অবশ্যই 100 লোডের জন্য সকল কন্ডিশনে সে সেফ হবে, তাই না? তার মানে এখানে একটা ফ্যাক্টর অফ সেফটি রাখা হয়। এই ফ্যাক্টর অফ সেফটি রাখা হয় এই লোডটাকে বাড়ায় নেওয়া হয়। বুঝতে পারলা? লোডটাকে বাড়ায় নেওয়া হয়। কিন্তু এই যে ম্যাটেরিয়ালস যেগুলো ব্যবহার করতেছি আমরা, যে এখানে বিল্ডিং এর জন্য যে ধরনের কংক্রিট ব্যবহার করতেছি, এই কংক্রিটের যে মানে প্রপার্টিস, এই কংক্রিটের প্রপার্টিসটা একেবারে ম্যাক্সিমাম ধরা হয়, মানে সর্বোচ্চ কংক্রিট কতটুকু লোড নিবে, এটা হচ্ছে স্ট্রেন্থ ডিজাইন বা ইউএসডি মেথডে। আর ডব্লিউএসডি মেথডে যেটা করা হয়, ডব্লিউএসডি মেথডে করা হয় এখানে লোড মনে করো যে 100 আসার কথা, অ্যাকচুয়াল লোড 100 আসবে, তো আমরা এই 100 এর জন্য ডিজাইন করব, লোড বাড়াবো না, ঠিক আছে? আমরা এখানে 100 কিপ লোড আসতেছে, অ্যাকচুয়াল 100 কিপ আসবে, 100 কিপের জন্য ডিজাইন করব। কিন্তু এখানে যে ম্যাটেরিয়ালস গুলো আমরা ব্যবহার করতেছি, এই ম্যাটেরিয়ালস গুলো যে পরিমাণ স্ট্রেন্থ নিবে, এই স্ট্রেন্থটা কমায় নেওয়া হয়। মনে করো আমরা যে কংক্রিট ব্যবহার করতেছি, এইটার এফসি প্রাইম বা আমরা এটাকে টেস্ট করে যে এটার স্ট্রেন্থ পেয়েছি, সর্বোচ্চ স্ট্রেন্থ এফসি প্রাইম পেয়েছি 3000, মনে করো 3000 ছিল, অ্যাকচুয়াল হলো 3000 পিএসআই। তো ইউএসডি মেথডে যখন আমরা ডিজাইন করব, তখন এই 3000 পিএসআই ধরা হয় কংক্রিটের ক্ষেত্রে। কিন্তু যখন আমরা এই ডব্লিউএসডি মেথডে ডিজাইন করব, তখন এখানে 3000 না ধরে এখানে আমরা মনে করে যে এটাতে আরো কম ধরলাম, যে একেবারে এখানে 3000 না ধরে মাত্র 1800 পিএসআই ধরলাম। মানে এই কংক্রিট নিতে পারবে 3000 পিএসআই পর্যন্ত লোড, আমরা 3000 না ধরে ধরলাম কত, 1800, মানে আমরা ডিজাইন করতেছি যে মাত্র 1800 কি 1800 পিএসআই লোড নেবে, এর জন্য আমরা স্ট্রাকচারটা ডিজাইন করব। তার মানে 1800 পিএসআই এর জন্য যদি মানে যে লোড আসতেছে 100 কিপ লোড আসতেছে, এটা রেজিস্ট করার জন্য 1800 পিএসআই কংক্রিট দ্বারাই আমরা ডিজাইন করে ফেললাম, তাহলে কংক্রিটটা যদি আরো শক্তিশালী হয়, মানে 3000 পিএসআই পর্যন্ত যদি লোড নিতে পারে, তখন কি হবে, এটা আরো অনেক বেশি সেফ হবে না? বিষয়টা কি আমি বুঝাইতে পারলাম? জি স্যার। স্যার আরেকবার রিপিট করেন। আমরা এখানে
দুইটা বিষয় দেখানোর চেষ্টা করতেছি বা দুইটা বিষয় বোঝানোর চেষ্টা করতেছি, একটা হচ্ছে ডব্লিউএসডি মেথড আর একটা হচ্ছে ইউএসডি মেথড। আচ্ছা, তো দুইটার মধ্যে বেসিক যে পার্থক্যটা, এটা কিন্তু সব ক্ষেত্রেই প্রয়োজন হবে এবং সকল ভাইবার ক্ষেত্রে তোমাকে এটা ধরবেই যে ডব্লিউএসডি মেথড এবং ইউএসডি মেথডের মধ্যে বেসিক পার্থক্য কি। আচ্ছা, আমরা দুইটা একই বিল্ডিং আমরা দুইটা মেথডে করব। ঠিক আছে? আচ্ছা, তো একই যেহেতু বিল্ডিং, উপর দিক থেকে এদিকেও 100 কিউব লোড আসতেছে, এদিক থেকেও 100 কিউব লোড আসতেছে। ঠিক আছে? আচ্ছা, তো এখানে যে কংক্রিট ব্যবহার করতেছি বা এখানে যে ম্যাটেরিয়ালস ব্যবহার করতেছি, এখানে মনে করো যে 3000 পিএসআই কংক্রিটের কথা আমরা বিবেচনা করতেছি। 3000 পিএসআই, এটা হচ্ছে এফসি প্রাইম। ঠিক আছে? আর এফওয়াই বা স্টিল যেটা ব্যবহার করব, এটা মনে করো যে 60 কেএসআই বা 60000 পিএসআই। এখানে ওই অনুরূপ ভাবে যে এফসি প্রাইম হলো 3000 পিএসআই, আচ্ছা, আর এফওয়াই যেটা আছে এটা হচ্ছে 60 কেএসআই। আচ্ছা, এখন আমরা দুইটা মেথডে ডিজাইন করব, একটা হচ্ছে ইউএসডি মেথডে আর একটা হচ্ছে ডব্লিউএসডি মেথডে। দুইটা মেথড আমরা ডিজাইন করব। ইউএসডি মেথডে যেটা করে যে এই যে কংক্রিট যতটুকু, মানে কংক্রিটের প্রপার্টি যতটুকু বা ম্যাটেরিয়ালস এর প্রপার্টি যতটুকু, এই ম্যাটেরিয়ালস এর প্রপার্টি সেম ধরা হয়। যতটুকু সে অ্যাকচুয়াল নিতে পারবে, ম্যাটেরিয়ালসটা কংক্রিট নিতে পারবে 3000 পিএসআই পর্যন্ত, স্টিল নিতে পারবে 60000 পিএসআই পর্যন্ত। তো ইউএসডি মেথডে কংক্রিটের এই প্রপার্টি গুলা চেঞ্জ করা হয় না বা এগুলাকে কম ধরা হয় না, এগুলো যতটুকু নিতে পারবে ততটুকুই ধরা হয়। কিন্তু যেটা করা হয়, তাহলে যতটুকু নিতে পারবে ততটুকু যদি ধরা হয়, আমাদের এখানে ফ্যাক্টর অফ সেফটি রাখতে হবে। ফ্যাক্টর অফ সেফটি কেন রাখতে হবে? যে মনে করো যে এখানে যে ম্যাটেরিয়ালস দেওয়ার কথা, যেমন 3000 পিএসআই এর কংক্রিট হওয়ার কথা, এখন দেখা গেল মিস্ত্রিটা এমন ভাবে কাজ করলো যে পরিমাণ কম্প্যাকশন করার কথা ছিল এই পরিমাণ কম্প্যাকশন করতে পারেনি, অথবা যে পরিমাণ ম্যাটেরিয়ালস যে প্রপোর্শনে দেওয়ার কথা ছিল সেগুলা একবারে 100% তো মেনটেন করা কখনোই পসিবল না, তো মেনটেন করতে পারেনি। যদি মেনটেন না করতে পারে, তাহলে আমরা যে ফিল্ডে যে কাস্ট করলাম, কাস্ট করে তো আমরা এই 3000, এটা তো ল্যাবরেটরিতে পেয়েছি 3000 পিএসআই, কিন্তু ফিল্ডে তো আর 3000 পাবো না। ফিল্ডে তো আমরা এখানে ধরো 3000 এর জায়গায় মনে করো যে 2500 পাইতে পারি, মানে অ্যাকচুয়াল হইতে পারে 2500 অথবা হইতে পারে 2000, তার মানে ফিল্ডে কম পাবো। এখন যদি কম চলে আসে, কিন্তু আমরা ধরে নিছি ডিজাইন করছি কত ধরে, 3000 পিএসআই ধরে আমরা ডিজাইন করছি, এখন যদি কম চলে আসে তখন কি এটা সেফ থাকবে? বিল্ডিংটা কি টিকে থাকবে না ভেঙে যাবে? অবশ্যই যে টিকে থাকবে না, তাই না? মানে যে পরিমাণ কংক্রিটের শক্ত হওয়ার কথা ছিল, সে পরিমাণ যদি শক্ত না হয় বা সে পরিমাণ যদি স্ট্রেংথ গেইন না করে, তাহলে তো আর এটা টিকে থাকবে না। তো এটা যদি টিকে না থাকে, তখন আমাদের ডিজাইন করা তো একবারেই বেকার হইলো। এই জন্য ফ্যাক্টর অফ সেফটি রাখা হয়। মানে আমি মনে করো যে এখানে 3000 পাওয়ার কথা ছিল, 3000 না পেয়ে যদি 2500 পাই বা 2800 পাই, তারপরে যাতে বিল্ডিংটা সেফ থাকে, মানে বিল্ডিং যাতে টিকে থাকে। এই জন্য এই ইউএসডি মেথডে, এই মেথডে করা হয় কি, এখানে দেখো লোড যেটা আছে এই লোডটাকে বাড়ায় নেওয়া হয়। যেখানে 100 কিপ লোড আসতেছে, আমরা এখানে 100 কিপের জন্য ডিজাইন না করে 150 এর জন্য বা 140 কিপের জন্য ডিজাইন করব। তাহলে দেখো লোড কিন্তু আসবে 100 কিপ, আমরা ডিজাইন করলাম 140 কিপের জন্য বা 150 কিপের জন্য। তাহলে 150 কিপের জন্য যদি সেফ হয় বা 140 কিপের জন্য যদি সেফ হয়, তাহলে তো 100 কিপের জন্য অবশ্যই সেফ হবে, এটা তো কোনো মানে এটা তো বলাই চলে। তার মানে এখানে ফ্যাক্টর অফ সেফটি যেটা রাখা হয়, এটা হচ্ছে এই লোডের মানটাকে বাড়ায় ধরা হয়, লোডের মানটাকে বৃদ্ধি করে ফ্যাক্টর অফ সেফটি রাখা হয়। আর এখানে যেটা করা হয়, এই লোডের মান কখনো বাড়ানো হয় না, লোডের মান যেটা আসতেছে সার্ভিস লোড, এই সার্ভিস লোডটাই রাখা হয়। কিন্তু এখানে যেটা করা হয় যে এখানে মনে করো যে কংক্রিটের অ্যাকচুয়াল নিতে পারবে 3000 পিএসআই, এই 3000 কে আমরা ধরবো না, আমরা 3000 কে কমায় মনে করো যে কংক্রিটকে ধরি যে মাত্র 1800 নিতে পারবে, 1800 পিএসআই।
শুধুমাত্র 3000-এর জায়গায় আমরা ধরলাম কত 1800 পিএসআই, মানে এই কংক্রিটের স্ট্রেংথটা অনেক কম ধরে আমরা ডিজাইন করি। আবার যে এখানে স্টিল নিতে পারে 60,000 পিএসআই, আমরা এখানে স্টিল 60,000 না ধরে ধরি যে মাত্র 24,000 পিএসআই নিতে পারবে বা 24 কেএসআই সে লোড নিতে পারবে। তার মানে দেখো অ্যাকচুয়াল কিন্তু নিতে পারবে 60,000 পর্যন্ত, কিন্তু আমরা এখানে ডিজাইন যখন করব তখন 24 ধরে ডিজাইন করি। কি কারণে ডিজাইন করি? যে ফ্যাক্টর অফ সেফটি রাখার জন্য। যদি এখানে ম্যাটেরিয়ালস যদি মানে এরকম হয়ে যায় যে 3000 না নিতে পারে, আর একটু কম নিল, যে 2500 নিল, 2500 যদি নেয় কিন্তু আমরা ধরেছি কত 1800 পিএসআই, তার মানে আরো অনেক বেশি, মানে 1800 নিচে যদি চলে আসে, যে এমন ভাবে আমরা ধরো কংক্রিটটা এমন করলাম যে 1800 নিচে চলে আসলো, তখন হয়তোবা ভেঙে যাবে। কিন্তু এই 3000 থেকে যদি অল্প সামান্য পরিমাণ কম হয়, তখন কিন্তু এই বিল্ডিংটা সেফ থাকবে। মানে বিষয়টা হচ্ছে এখানে হচ্ছে লোড বাড়ায় নিয়ে ফ্যাক্টর অফ সেফটি ধরা হয়, আর এখানে হচ্ছে এই কংক্রিটের স্ট্রেন্থ গুলো কমায় নিয়ে ফ্যাক্টর অফ সেফটি ধরা হয়। তাহলে এই দুইটা মেথডের মধ্যে এই দুইটা বেসিক পার্থক্য। একটা হচ্ছে ফ্যাক্টর লোড ধরা হয়, আর একটা সার্ভিস লোড ধরা হয়। একটার মধ্যে এই স্ট্রেন্থ গুলা, কংক্রিটের স্ট্রেন্থ গুলো, ম্যাটেরিয়াল স্ট্রেস গুলো কমায় নেওয়া হয়, আর একটার মধ্যে বাড়ায়, মানে এটার স্ট্রেন্থ, ম্যাটেরিয়াল স্ট্রেন্থ গুলো সেম রাখা হয়। তাহলে এই বিষয়টা আমরা এখন করি। দেখো তাহলে এই যে ইউএসডি মেথডে যেটা, এটা হলো লোড ফ্যাক্টর ধরা হয়, আর এটা হলো সার্ভিস লোড, যে লোড আসতেছে ওই লোডই ধরা হয়। ম্যাটেরিয়াল স্ট্রেন্থ এটা হলো নন লিনিয়ার ইনইলাস্টিক, এটা হলো অ্যাট অ্যালোয়েবল স্ট্রেস। দেখো কংক্রিটের এফসি প্রাইম ব্যবহার করা হয়, এখানে কংক্রিটের হাফ অফ এফসি প্রাইমের অর্ধেক ব্যবহার করা হয়। আর এফওয়াইটাকে, এটা সর্বোচ্চ এফওয়াই ব্যবহার করা হয়, এখানে হাফ অফ এফওয়াই ব্যবহার করা হয়, মানে এটা স্টিলের যে স্টিল স্ট্রেন আসবে এই স্ট্রেন্থের অর্ধেক আসবে। তাহলে এইটাকে ইউএসডি মেথড বলা হচ্ছে, এটাকে বলা হচ্ছে ডব্লিউএসডি মেথড। এটার নাম হচ্ছে আলটিমেট স্ট্রেন ডিজাইন, এটার নাম হচ্ছে ওয়ার্কিং স্ট্রেস ডিজাইন। ঠিক আছে, যাই হোক এই বিষয়গুলো আরো বিস্তারিত ভালোভাবে বুঝতে পারবে যখন আমরা ক্লাস করব। ঠিক আছে, আচ্ছা এখন দেখো যে সেফটি প্রভিশন অফ এসিআই অর বিএনপিসি কোড। তাহলে এসিআই এবং বিএনপিসি কোড অনুযায়ী আমাদের যে সেফটি রাখতে হবে, এই সেফটিটা হচ্ছে এখানে মেইন বিষয়টা হচ্ছে যে ডিজাইন স্ট্রেংথ ইজ গ্রেটার দেন অর ইকুয়াল রিকোয়ার্ড স্ট্রেংথ। যে আমি বললাম যেটা, যে এই বিল্ডিং এর জন্য উপর দিক থেকে যে পরিমাণ লোড আসতেছে, এই লোডকে রেজিস্ট করার জন্য মনে করো যে এইটার এই কংক্রিটের স্ট্রেন্থ লাগবে 2500 পিএসআই। তো এইটা হচ্ছে রিকোয়ার্ড স্ট্রেন্থ। 2500 পিএসআই এর কম হলে এই স্ট্রাকচার ঠিক থাকবে না, ভেঙে পড়ে যাবে। তো আমরা যখন ডিজাইন করব বা মানে কোডের অনুযায়ী যেটা বলা আছে, যে আমরা যখন ডিজাইন করব তখন যাতে এই স্ট্রেন্থটা আরো বেশি করে ডিজাইন করি। যেমন এই যে ডিজাইন স্ট্রেন্থটা আমরা যত ধরে ডিজাইন করতেছি, এইটা যাতে রিকোয়ার্ড মানে যত লাগবে তার তুলনায় বেশি হয়। যেমন আমরা ধরো 2500 লাগবে, আমরা ধরবো যে 3000 লাগবে। ঠিক আছে, মানে অ্যাকচুয়াল লাগবে হলো 2500, আমরা ধরে নিব যে 3000 লাগবে। তার মানে এই ডিজাইন স্ট্রেন্থটা রিকোয়ার্ড স্ট্রেন্থের তুলনায় বেশি হইতে হবে। এখন এটা বিভিন্ন কন্ডিশন হইতে পারে, যে ডিজাইন মোমেন্ট রিকোয়ার্ড মোমেন্টের তুলনায় বেশি হইতে হবে না। আচ্ছা, রিকোয়ার্ড মোমেন্ট ডিজাইন মোমেন্টের তুলনায়, আচ্ছা মোমেন্ট শেয়ার প্রত্যেকটা ক্ষেত্রে, লোডের ক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রে ডিজাইন আমরা যেটা ধরবো, এটা হচ্ছে যে অ্যাকচুয়াল যেটা ডেভেলপ হচ্ছে বা রিকোয়ার্ড যেটা লাগবে এটা তুলনায় বেশি হইতে হবে। ঠিক আছে, মানে বিষয়টা এভাবে। আমি যদি আরেকটু ভেঙে বুঝাই, যে মনে করো যে লোড আসতেছে বা যে লোড আসবে, আমরা ক্যালকুলেশন করে দেখলাম উপর যে লোড আসতেছে তার জন্য এতটুকু হাইটের বিমই যথেষ্ট। ঠিক আছে, এতটুকু হাইটের বিম আমাদের জন্য যথেষ্ট। কিন্তু আমরা যখন ডিজাইন করবো বা অ্যাকচুয়াল যখন কাস্ট করব, তখন এটার হাইটটা আরো অনেক বেশি বড় ধরা হবে, যে আমরা এতটুকু যথেষ্ট, কিন্তু আমরা আরো ধরে নিব যে আরো বেশি ধরে নিব। তার মানে এই যে ডিজাইন স্ট্রেন্থ, এটা যে পরিমাণ স্ট্রেন্থ নিবে, ডিজাইন স্ট্রেন্থ আমরা ডিজাইন করব একটু বড় ধরে, আর এটা হলো রিকোয়ার্ড মানে লাগবে হলো এতটুকু। ঠিক আছে, তার মানে এটা অবশ্যই এটা তুলনায় বড় হবে। এই বিষয়টা এখানে বলা হয়েছে যে এখানে আমরা এইভাবে এটার সেফটি ফ্যাক্টর অফ সেফটি প্রোভাইড করব। আচ্ছা, এই যে যেটা বললাম যে ফ্যাক্টর লোড আমরা ব্যবহার করি, ডেড লোড যত আসবে তার তুলনায় আমরা অনেক বেশি ধরে ডিজাইন করব।
তাহলে এই ফ্যাক্টর লোড কত হবে, এটা হচ্ছে যে মানে কোডে বলে দেয়া আছে, এসিআই কোড অনুযায়ী এটা নেয়া। যে দেখো এই যে ফ্যাক্টর লোড ইউ হবে 1.2 ডেড লোড প্লাস 1.6 লাইভ লোড। তো এখন এটা বর্তমান বিএনবিসি 2020-এ 1.4 ডেড লোড প্লাস 1.7 লাইভ লোড, মানে ডেড লোড যত হবে তার 20% বাড়ায় ধরবো, লাইভ লোড যত আসবে তার 60% মানে 60% লোড আমরা বাড়ায় তারপরে আমরা ক্যালকুলেশন করব। এখানে অনেকগুলো আছে, এই যে দেখো ডি তে ডেড লোড বোঝানো হচ্ছে, ই তে আর্থকোয়াক লোড বোঝানো হচ্ছে, এফ তে ফ্লুইড লোড, এইচ তে ওয়েট অর প্রেসার ফ্রম সয়েল, এল হলো লাইভ লোড, এল আর মানে রুফ লাইভ লোড, আর তে রেইন, এস তে স্নো, তারপরে টি হলো টেম্পারেচারের কারণে ক্লিপ সিনকেস ইত্যাদি। তো এই লোড বিভিন্ন লোড যখন আসবে এই লোডগুলোর এখানে এটাকে বলা হচ্ছে লোড কম্বিনেশন, মানে ডেড লোড লাইভ লোড কত হবে। তারপরে হলো যে দেখো 1.4 ডেড লোড প্লাস লাইভ লোড, 1.2 ডেড লোড প্লাস মানে কি বলে ফ্লুইড লোড প্লাস টেম্পারেচারের কারণে লোড, 1.6 লাইভ লোড, এবং এটা হচ্ছে ওয়েট মানে সয়েল প্রেসার লোড। এই যে বিভিন্ন কম্বিনেশন গুলা তোমরা যখন এই যে ডিজাইন করতে যাব, মানে আমরা যখন কি বলে ইটেক্স এর মাধ্যমে ডিজাইন করব, তখন এই সবগুলা কম্বিনেশন, সবগুলা লোড কম্বিনেশন আমাদের ইয়ার মধ্যে ইটেক্স এর মধ্যে দিতে হবে, মানে সবগুলা লোড কম্বিনেশন আমাদের ইনপুট করতে হবে। তারপরে যে লোড কম্বিনেশনের জন্য সিভিয়ার হবে বা যে লোড কম্বিনেশনের জন্য স্ট্রাকচার সবচেয়ে বেশি মানে খারাপ কন্ডিশনে থাকবে, ওই খারাপ কন্ডিশনের জন্য আমরা ডিজাইন করব। যদি সবচেয়ে বেশি খারাপ কন্ডিশনের জন্য মানে আমাদের স্ট্রাকচারটা সেফ হয়, তাহলে অন্যান্য কন্ডিশনের জন্য সেফ হবে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে এই যে কোড অনুযায়ী লোড কম্বিনেশন, এগুলো আমাদের প্রয়োজন হবে, যে লোড কম্বিনেশন, ঠিক আছে। এটা যখন ইউএসডি মেথডে করব তখন এই লোড কম্বিনেশন গুলো প্রয়োজন হবে। আর যখন আমরা কি বলে ইটেপস এর মাধ্যমে করব বা স্টেপ এর মাধ্যমে করব, এই কম্বিনেশন গুলো আমাদের ইনপুট দিতে হবে, তো সেই অনুযায়ী আমাদের ডিজাইন করতে হবে। আচ্ছা, এগুলো পরবর্তীতে কাজে লাগবে। এখন মানে এই বিষয়গুলো হচ্ছে যাতে তোমাদের নলেজে থাকে, আমি এমন ভাবে বিষয়গুলো নিয়ে আসতেছি যাতে সব যেগুলো হলো তোমাদের প্রয়োজন হবে, শুধুমাত্র পরীক্ষার জন্য না, সামনের লাইফে যখন তোমরা অ্যাজ এ ইঞ্জিনিয়ার যখন কাজ করতে যাবা তখন এই বিষয়গুলো খুব কাজে দিবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো স্ট্রেন্থ রিডাকশন ফ্যাক্টর। স্ট্রেন্থ রিডাকশন ফ্যাক্টর, তো স্ট্রেন্থ রিডাকশন ফ্যাক্টরটা হচ্ছে যে আমি যেটা বললাম যে স্ট্রেন্থ আমাদের কংক্রিট গুলা বা স্টিল গুলা যে স্ট্রেন্থ গেইন করবে, আমরা হচ্ছে তার চেয়ে অনেক কম স্ট্রেন্থ ধরি। তাহলে কি কত পার্সেন্ট কম ধরবো, সেটা হলো স্ট্রেন্থ রিডাকশন ফ্যাক্টর। মনে করো 100 কে লোড আসতেছে, এটাকে যদি আমরা 0.9 দ্বারা গুণ করি, যে 0.90 দ্বারা গুণ করি, তাহলে কি হয়ে যাবে, এখানে 100 গুণ 0.9 করলে কিন্তু 90 হবে, তাই না। তাহলে দেখো 100 স্ট্রেন্থ ছিল, এখানে আমরা কমায় নিয়ে 90 করে নিলাম, ঠিক আছে। তো এই বিষয়গুলো এই যে কখন কোনটা প্রয়োজন হবে, যেমন টেনশন কন্ট্রোল সেকশন যদি হয়, কম্প্রেশন কন্ট্রোল সেকশন হলে, কম্প্রেশন কন্ট্রোল সেকশন হলে আবার বিভিন্ন কন্ডিশন আছে, এই কন্ডিশন অনুযায়ী স্ট্রেন্থ রিডাকশন ফ্যাক্টর গুলো কত হবে, এই বিষয়টা আমি এখন তোমাদের বিস্তারিত দেখাচ্ছি না, যখন আমরা ম্যাথ করতে যাব তখন এই বিষয়গুলো আমি বিস্তারিত দেখাবো, ঠিক আছে। তখন ভালোভাবে বুঝতে পারবে যে মানে কোথায় এটা ইউজ করা হয়। শুধুমাত্র জেনে রাখো স্ট্রেন্থ রিডাকশন ফ্যাক্টর এটা এসিআই কোডে বিভিন্নভাবে মানে বিভিন্ন কন্ডিশনে যখন আমরা টেনশন কন্ট্রোল হিসেবে ডিজাইন করব, কম্প্রেশন কন্ট্রোল হিসেবে ডিজাইন করব, তো শেয়ার এন্ড টেনশনের জন্য যখন ডিজাইন করব, তখন স্ট্রেন্থ রিডাকশন ফ্যাক্টর বা ফাইয়ের মানটা বিভিন্ন ধরনের হয়। এই ফাইয়ের ব্যবহারটা খুব বেশি প্রয়োজন হবে তোমাদের যখন আমরা ডিজাইন করতে বা ডিজাইনে ম্যাথ করতে যাব, ঠিক আছে। আচ্ছা, এখন এই পর্যন্ত কোনো কোশ্চেন আছে কিনা তোমাদের? আমাদের হলো যে 40 মিনিটের লিমিট, এটা 1 মিনিট আছে মাত্র। আচ্ছা, আজকে কি অ্যাটেন্ডেন্স দেওয়া হয়নি না?